আর প্লাস আর রণক্ষেত্র নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সংস্কার ও কুসংস্কার এই দুটি শব্দ যেন মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। একটি সংস্কার যেমন মানুষকে সামাজিক শৃঙ্খলা বা ধর্মীয় শৃঙ্খলায় আবদ্ধ রাখে, অন্যদিকে কুসংস্কার মানুষকে যেন কোথাও অন্ধ করে তোলে, কোথাও যেন অলৌকিক জিনিস বিশ্বাস করতে বাধ্য করে এবং কোথাও যেন মানুষকে উদ্ধত করে তুলতে সাহায্য করে এই কুসংস্কার শব্দটি। মানুষ কিন্তু নিজেই বিভ্রান্ত হয়ে যায় সংস্কার এবং কুসংস্কারের মধ্যে, কোনটা সংস্কার কোনটা কুসংস্কার এটা যেন তারা নিজেরাই গুলিয়ে ফেলে। তো সেই নিয়েই আজকে আমাদের আলোচনা যে সংস্কার কোনটা কুসংস্কার কোনটা, সংস্কার কখন কুসংস্কারে পর্যবেসিত হয়, সেই নিয়ে আজকে আমাদের রণক্ষেত্রের আলোচনা সংস্কার কুসংস্কার। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে সম্মুখ সমরে কারা রয়েছেন তা একবার দেখে নেব। আজ সম্মুখ সমরে আচার্য ডক্টর গোপাল খেত্রী, আধ্যাত্মবাদী, শ্যামল চক্রবর্তী, সদস্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, শিবপ্রিয় দাশগুপ্ত, সাংবাদিক আর প্লাস। আমার সঙ্গে উপস্থিত সকল অতিথিকে স্বাগত জানিয়ে আমি আমার আলোচনা শুরু করব। গোপালবাবু, প্রথমে আপনার কাছে যাব। আপনি যদি একটুখানি ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন যে সংস্কার আর কুসংস্কারের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, সংস্কার হচ্ছে যে শিক্ষা আমাদের চলার পথ দেখায়। আমরা মানুষ হিসেবে চলার পথ দেখায়, সেগুলো হচ্ছে সংস্কার। যেমন ধরুন 10টা সংস্কার, এটা আমি প্রায় বলে থাকি যে প্রত্যেক মানুষের জীবনে এই 10টি সংস্কার আনার দরকার। যেমন নম্রতা, ধৈর্য, সহ্য, ন্যায়, সরলতা, সৎ, আনন্দ, আত্মহারা, ক্ষমা। এই 10 অলংকার যে করেছে ধারণ, ভবা কয় তার সার্থক জীবন। সাধক কবি ভবা পাগলা এই কথাটা বলেছে। এটি হচ্ছে সংস্কার। আর এর অভাব, অর্থাৎ এর বিপরীত যদি হয়, যদি সরলতার জায়গায় যদি রূঢ়তা হয়, সেটাই হচ্ছে কুসংস্কার। ছোট ছোট উদাহরণ, ধৈর্যের জায়গায় যদি ধৈর্যচ্যুতি ঘটে, সহ্যটা মানুষের অসহ্য হয়ে যায়, যেখানে সহ্য করার দরকার সেই জিনিসগুলো, ন্যায় যেটা অন্যায় পরিণত হয়, সরলতা যেটা সাধারণ সরলভাবে মানুষের সঙ্গে চললে হয়, বললে হয়, সেখানে কুটিলতা আশ্রয় নেয় মানুষের মধ্যে। সতের জায়গায় যদি অসত্য সেটা উঠে আসে সেইটে, এবং আনন্দের জায়গায় সবসময় নিরাশ হই, কর্তব্যের জায়গায় কর্তব্যহীনতা, রূঢ়তা, আত্মহারা এটা একটু আধ্যাত্মিক কথা। আত্মহারা, নিজেকে হারিয়ে ফেলা, ঈশ্বরের চিন্তায় নিজেকে হারিয়ে ফেলা, এটা হচ্ছে আত্মহারা। এটা একটা মেডিটেশনের একটা রূপান্তর। ক্ষমা, মার্সি, সেখানে আমি ক্ষমা করলাম না, ক্ষমা করার জায়গায় মানুষের প্রতি আমি রূঢ় হলাম, ক্ষমা করলাম না। তা এইগুলো হচ্ছে, এর অভাবটাই হচ্ছে যেটা হচ্ছে কুসংস্কার। তা আমাদের জীবনে ছোটবেলা থেকে আমরা যদি মা বাবার কাছ থেকে প্রথম যদি এই সংস্কারগুলো পাই, স্কুল কলেজে যদি এই সংস্কারগুলো পাই, তবে একটু দুঃখের কথা আজকের দিনে দেখা যায় স্কুল কলেজে এর একটু অভাব ঘটেছে। স্কুল কলেজে যদি শিক্ষা ব্যবস্থায় এগুলো বিশেষ করে দেখায়, সংবাদ মাধ্যম যেগুলো আপনারা যেমন এই সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রচার করছেন, এগুলো যদি বেশি করে প্রচার করা যায়, তাহলে মানুষের জীবনে এই জিনিসগুলো আসতে পারে, এবং ছোট ছোট শিশু মন, সরল মন, এমনকি সমাজে যারা বড়রাও চলছি তারাও এর থেকে শিক্ষা নিতে পারে। এটি হচ্ছে সংস্কার আর কুসংস্কার দুটো।
এবং কুসংস্কারের অনেক উদাহরণ আছে যেগুলো আমরা ভালো মনে করে চলছি, কিন্তু আসলে ওগুলো কুসংস্কার। সেগুলো এককালে প্রাচীন সময় সেইগুলো চালু ছিল। যেমন একটা উদাহরণ দিই, যেন আমার দিদিমা ঠাকুমা এরা বলে যে রাত্রিকালে ঘর ঝাড় দিও না, রাত্রিকালে ঝড় দিলে পাপ হয়, ভগবান অসন্তুষ্ট হন, বা কোনো দেবতার নাম করে একটা কিছু বলে দিলেন। কিন্তু আসলে রাত্রিকালে ঝাড় দেওয়াটা কেন সেই সময়, এটা প্রাচীনকালে, কিন্তু আজও অনেকে এই নিয়মটা রীতিটা মানে। তার কারণ আগেকার দিনে লম্পর আলো ছিল, হারিকেনের আলো ছিল, সেই সময় রাত্রে ঝাড় দিলে পরে সেখানে কোথায় থেকে পোকামাকড় বেরিয়ে পড়বে, কোনো জিনিস পড়ে গেছে, হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যাবে না। এখন আলোর ব্যবস্থা রয়েছে, এখন ঝাড় দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু সেই যে পুরনো দিনের সংস্কার চলে আসছে, এটি হচ্ছে কুসংস্কার। উপবাস করাটা উপবাস করলে অমুক দিনে বিশেষ দিনে উপবাস করার রীতি চলে আসছে, আজও চলে আসছে, এতে ভগবান নাকি সন্তুষ্ট হন। আসলে ভগবান এতে সন্তুষ্ট হন না। একটা বিশেষ দিনে একটা নিয়ম করে সেটা জাস্ট একটা বিরতি, আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেমটাকে, এটাকে একটু বিশ্রাম দেওয়া, এটার জন্য এই নিয়মটা চালু হয়েছে। কিন্তু এটা ধর্মের বাঁধনে কেন দেওয়া হয়েছে? তখন অশিক্ষা ছিল দেশে, সেই রকম মানুষ সেইভাবে শিক্ষিত ছিল না, তাদের বোঝাতে গিয়ে একটু ধর্মের বাঁধন দেয়া, একটু ধর্মের মানে কড়াকড়ি দিয়ে সেইভাবে বোঝানো হতো, মানুষ সেই থেকেই চলে। এমনি যদি বলা হতো না না এটা করো না, ওটা করো না, এটা করা ঠিক নয়, তাহলে হয়তো শুনতো না। কিন্তু ধর্মের ভয় দেখিয়ে সেইভাবে চলে আসছে, এটা হচ্ছে কুসংস্কার। কিন্তু মানুষ এখন যদি আলো আছে, আমরা যথেষ্ট আলো পাই, এখন যদি ঝাড় দিই সন্ধ্যের সময়, কোনো অপরাধ নেই। এইগুলো হচ্ছে কুসংস্কার। একদম আপনার কাছে আমি আবার আসবো। শ্যামল বাবু, আপনার কাছে জানতে চাইবো, ঠিক কিভাবে, ঠিক কোন কারণে সংস্কার থেকে কুসংস্কারে পর্যবেসিত হয় মানুষ? মানে কোনো ভয় কাজ করে কি এর পেছনে? না, দেখুন, প্রথম কথা হচ্ছে, যিনি আমার আগে বললেন 10টি সংস্কার এবং কুসংস্কার, তার ফারাক বোঝাতে চাইলেন। যে 10টি বিষয় বলেছেন, এই 10টি বিষয়ই হচ্ছে মানবিক গুণ, এবং এইগুলো হচ্ছে সংস্কৃতির অংশ। তার শব্দচয়ন যদি আমরা সংস্কার না করে সংস্কৃতি করি, তাহলে বরং আমাদের কাছে সেটা অনেক বেশি প্রাসঙ্গিক হতে পারে। তিনি একটি মানবিক গুণের কথা বলেছেন, আত্মহারা, যে ঈশ্বরের সান্নিধ্য ইত্যাদি পেলে আত্মহারা হয়। আমার মনে হয় বিষয়টা ঠিক অতটা বোধহয় সংকীর্ণ ভাবনা থেকে না ভাবলেও আমরা পারি। আমি ধরুন আপনাদের একটা উদাহরণ দিতে পারি। আমরা সবাই বিজ্ঞানী পাভলভের কথা জানি, যিনি তার একটি বিখ্যাত পরীক্ষা করেছিলেন, কন্ডিশনিং রিফ্লেক্স, এবং যেই পরীক্ষার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পাভলভ যে পরীক্ষাটি করেছিলেন, সেই পরীক্ষাটিতে একটি কুকুর ছিল, এবং সেই কুকুরটিকে নিয়ে তিনি দিনের পর দিন পরীক্ষা করেছেন, এবং তার ভাবনা তিনি সত্য বলে প্রমাণ করেছেন। যখন তিনি বুঝতে পারলেন যে অসাধারণ একটি বিজ্ঞানের আবিষ্কার তিনি করতে সমর্থ হলেন, আমরা তার জীবনী পড়ে দেখেছি, প্রামাণ্য জীবনী পড়ে দেখেছি, যে তিনি তখন মহা আনন্দে তার সেই পরীক্ষার যন্ত্র এবং কুকুরটির চারপাশে নাচতে নাচতে প্রদক্ষিণ করতে লাগলেন। অথবা ধরুন, সেই গল্পের সত্যতা আজকে প্রমাণ করা কঠিন, কিন্তু আর্কিমিডিস যখন সেই মুকুটের অবিশুদ্ধতা এবং বিশুদ্ধতা প্রমাণ করতে পারলেন, এবং যার ভেতর থেকে প্লবতার মতো একটা বয়েন্সি বা বায়োয়েন্সি আমরা যাই বলি, প্লবতার মতো একটি বিষয় তিনি আবিষ্কার করলেন পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বা বলবিদ্যার ক্ষেত্রে, আমরা শুনতে পারি তার গল্প কাহিনীতে যে তিনি তার পোশাক আশাকের কথা না ভেবেই ইউরেকা ইউরেকা বলে রাস্তা দিয়ে চলতে শুরু করলেন। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে আপনি কি সংস্কারের অস্তিত্বে বিশ্বাস করেন আপনি নিজে? আমি বলছি, আমি সেই কথাটাই আপনাকে বলছি। কাজে যেই শব্দগুলোকে সংস্কার হিসেবে পরিচয় দেওয়া হলো, এইগুলো হচ্ছে আমরা চাই মানুষের সমাজে প্রতি মানুষের ভেতর থাকুক, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু এগুলোকে আমরা সংস্কার বলবো না। এগুলো হচ্ছে আমাদের প্রত্যাশিত সংস্কৃতির একটা অংশ হিসেবে মানব সমাজের।
সংস্কার ধরুন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমরা যখন বাড়ি থেকে বেরোই সকালবেলা, মাকে কেউ আমরা প্রণাম করি অথবা প্রণাম করি না, সে যাই হোক, মাকে আমরা সকলেই শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আমরা বাড়ি থেকে বেরোবার সময় কি বলি বলুন তো? আমরা বলি মা আসছি। কিন্তু যান্ত্রিকভাবে ভাবুন, আমরা কি আসলে আসছি? আমরা তো যাচ্ছি। কিন্তু আমরা জানি যে মা তার সন্তানকে এত ভালোবাসেন, তার প্রিয়জনদের এত ভালোবাসেন যে তিনি যাচ্ছি শব্দটা শুনতে মোটেই প্রস্তুত নন মানসিকভাবে, সেই জন্য আমরা আসছি বলছি। এইগুলোকে আমরা সংস্কারের বিষয় বলতে পারি, যে সংস্কার আমাদের খুব একটা ক্ষতি করছে না। মানুষ যদি তার আচার আচরণের মধ্যে এই সংস্কারগুলি লালন পালন করে, তাতে বড় রকমের কিছু ক্ষতি হচ্ছে না। অথবা ধরুন, বেশি আলোচনায় যাবার দরকার নেই, আমরা যখন সত্যজিৎ রায়ের সর্বশেষ ছবি দেখছি, সেখানে আমরা দেখছি যে পরিষ্কার তিনি কেন্দ্রীয় চরিত্রের মুখ দিয়ে বলছেন যে মানুষ যদি ব্যক্তিগতভাবে ধর্ম বিশ্বাস করে তাহলে তাতে বড় বিপদ ঘটবার কিছু কারণ নেই, কিন্তু ধর্ম যখন সাংগঠনিক চেহারা নেয়, প্রাতিষ্ঠানিক চেহারা নেয়, তখন তার বিপজ্জনক রূপ, তার হিংস্রতা বেরিয়ে আসে, যে কথা রবীন্দ্রনাথ তার বিসর্জন নাটকেও আমাদের পরিষ্কারভাবে দেখিয়েছেন। কাজে আমি সংস্কার বলতে যেভাবে বুঝি, সেটা একজন বিজ্ঞানকর্মী হিসেবে, বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে রাখতে চাইলাম। শিবপ্রিয়দা, তোমার কাছে আমি জানতে চাইবো যে তুমি একজন সাংবাদিক, তুমি সাংবাদিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করার সময় নানা ঘটনা দেখেছো, নিজের চোখে দেখেছো, এবং সাম্প্রতিক যে বিহারের ট্রেনের দুর্ঘটনা হলো, কিছুজন তীর্থযাত্রী পুজো দিয়ে আসছিলেন, তো তখন ট্রেনে কাটা পড়েছে, এরকম একটা ঘটনা আমরা দেখলাম। তুমি যদি সেরকম অভিজ্ঞতা কিছু আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও, তাতে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। না, যে অভিজ্ঞতাটার কথা আমি বলতে চাই তার আগে একটা জিনিসের ব্যাখ্যা দেওয়া দরকার, যে এখানে যে সংস্কার বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, সংস্কারের মূল বিষয়টা হচ্ছে শুদ্ধি, অর্থাৎ শাস্ত্রীয় অনুষ্ঠান দ্বারা পবিত্র করা বা পতিত অবস্থা থেকে কাউকে উদ্ধার করা। এবার এর মধ্যে একটা পজিটিভ জিনিস আছে, এবং সেটা শাস্ত্রীয় শব্দটা হয়তো পছন্দের বা অপছন্দের হতে পারে কারোর কাছে। এবারে সেইখান থেকে একটা আধ্যাত্মবাদের প্রসঙ্গ এসে যেতে পারে, কিন্তু যে কোনো জিনিসের প্রতি আসক্তি, তার মধ্যে একটা নিষ্ঠা কাজ করে। একটা মানুষ যদি কোনো একটা জিনিসকে, ধরুন কেউ ছবি আঁকে, সেখানে যদি সে সেই মন দিয়ে ছবিটা আঁকেন, তাহলে তার যে নিষ্ঠাটা সেটা সেখানে কাজ করে সেটা, এবং সে হয়তো একটা নির্দিষ্ট তুলি দিয়েই ছবি আঁকেন বারবার, সেই ক্ষেত্রে ভাবেন হয়তো যে এই তুলিটা তার ছবি আঁকার পক্ষে সহায়কের ভূমিকা নেয়, এটা তার একটা সংস্কার, এটা কিন্তু তার একটা সদ্গুণ, কেননা ওই ছবি তুলিটা দিয়ে সে ছবি আঁকলে তার ছবি আঁকাটা ভালো হয়। আমি যেমন গান করি, আমার যে হারমোনিয়ামটা, আমার সেই হারমোনিয়ামটা হাতে নিলে আমার মনে হয় আমি সবচেয়ে ভালো গান গাইতে পারবো, অন্য ওর থেকে ভালো হারমোনিয়াম নিলেও আমার মনে হবে না যে আমি পারি। এটা একটা, এবং এটা মানুষকে খারাপ দিকে নিয়ে যায় না, কিন্তু এটা তখনই খারাপ হয়ে যায় যখন মানুষ কিছু খারাপ মানুষের দ্বারা প্রভাবিত হয়ে, এবং তারা অবশ্যই এই সংস্কারগুলোকে যখন মানুষের মনের মধ্যে বাজেভাবে প্রবেশ করানোর চেষ্টা করেন, তখন তারা ধর্মকে আশ্রয় করেন, এবং এই কখনোই কিন্তু ধর্মটা খারাপ দিকে মানুষকে চালিত করতে পারে না। কিন্তু কিছু অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু মানুষ যেটা করেন, তারা ধর্মকে এটার সঙ্গে এক করে দিয়ে মানুষকে কতগুলো জিনিস এমনভাবে বোঝানোর চেষ্টা করেন যাতে অসুস্থ হলে মানুষ চিকিৎসা শাস্ত্রের কাছে না গিয়ে, চিকিৎসা শাস্ত্রের সহায়তা না নিয়ে, তারা তখন নানান রকমের ঝাড়ফুঁক, হেনতেন, এই সমস্তর মধ্যে যেতে থাকে। এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেখানে আমাদের বিজ্ঞান যুক্তিবাদটাকে আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারিনি, সেই জায়গাতে কিন্তু এই জিনিসের তীব্রতাটা অতিমাত্রায় আছে, এবং যেখানে আমরা পৌঁছে দিতে পেরেছি সেখানে কিন্তু এটাকে কাউন্টার করার মতন একটা জায়গাও তৈরি আছেন। কেননা বিজ্ঞানটাকে আমরা যদি সেইভাবে মানুষের কাছে পৌঁছতে না পারি, গ্রামে গঞ্জে এবং প্রত্যন্ত এলাকাতে, যার জন্য এখনো ডাইনি বলে কোনো মানুষকে, কোনো সুস্থ মানুষকে, কোনো সরল মানুষকে খুন করা হয়, এবং অথচ এইখান থেকে কিন্তু মহাকাশে মহাকাশযান পাঠানো হয়। এই যে বৈপরীত্যটা, এটা কিন্তু মানুষের সৃষ্টি, এবং এটা এক ধরনের মানুষ ভালো কাজ করার জন্য যেমন যুক্তিবাদের উপর নির্ভর করে তারা সংস্কারকেও বিশ্বাস করে ভালো কাজ করে যাচ্ছেন, আবার এক ধরনের মানুষ এই সংস্কারগুলোকে বিপথে চালিত করে মানুষ কুভাবে ব্যাখ্যা করে কাজ করেন এবং মানুষকে বিপদগামী করে দেয়, যার ফলে কিছু মানুষ, দুর্বল মনের মানুষ দেখবেন, এগুলোতে যারা আসক্ত হয় তারা খুব একটা যুক্তি তর্কের ধার ধারে না, তারা শিক্ষা দীক্ষায় ততটা উন্নত নয়, আর্থিকভাবেও তারা ততটা উন্নত নয়, এবং তাদের জীবনে শুধু হতাশা আছে।
সেই হতাশা থেকে তারা যে কোনো একটা কিছুকে আঁকড়ে ধরতে চায়। আমার মনে হয় তখন যদি তারা একজন যুক্তিবাদী মানুষকে পেতেন তাহলে কিন্তু তার কথাটাও তারা শুনতেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যেটা, সেটা হচ্ছে কি আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারি না। এই জায়গাটাতেই তোমাদের কাছে জানতে চাইবো যে বিহারের যে ঘটনাটা আমরা দেখলাম, এটা সংস্কার, কুসংস্কার না অশিক্ষা, কিভাবে ব্যাখ্যা করবে? না, এটা প্রথম কথা, যে মানুষগুলো দৌড়ে গিয়ে ওরকম ভাবে ট্রেন একটা প্রচন্ড গতিতে ধেয়ে আসা একটা ট্রেনকে আটকাতে গেছেন, তাদের প্রথমে হচ্ছে কি শিক্ষা দীক্ষার অভাব, এবং সেই শিক্ষা দীক্ষার অভাবটাকেই চালিত করেছে কুসংস্কারের দিকে নিয়ে যেতে কিছু অসৎ ব্যক্তি। তবে এটা কখনোই কোনো জাতির পক্ষে, কোনো ধর্মের পক্ষে, কোনো, যদি আমি গুরুও ধরি, কোনো গুরুও কাউকে এটা শেখান না, কোনো ধর্ম প্রচারক বা প্রবর্তকও এটা শেখান না, কোনো কালেই এটা হতে পারে না। কেন, যারা নাকি ধর্ম চর্চা করেন তারা কিন্তু মানুষের সঙ্গেই কাজ করেন, মানুষের হিতে কাজ করেন, তারা কখনো মানুষকে বিপদগামী করতে পারেন না। এটা এরকম নজির আমি কোনো বইতে পড়িনি এখন অবধি। কিন্তু এবার যুক্তিবাদী যারা, তারাও কিন্তু করেন না। তাহলে কি হচ্ছে ঘটনাটা? সমস্ত ক্ষেত্রে সমাজের কিছু অসৎ, কিছু অসাধু ব্যক্তি ঘুরে বেড়ান, তারা কিছুটা আবরণ নিয়ে নিজেরা চলেন, এবং তারা হয়তো একটা ভণ্ডামি করেন, একদম সোজা কথায় বলছি, তারা ভণ্ডামি করেন, অথচ তারা ধর্মকে একটা ঢাল হিসাবে ব্যবহার করেন। সেই ঢালের আড়াল থেকে, সেই নামাবলীর আড়াল থেকে তারা মানুষকে বিপথে চালিত করেন, এবং দেখবে এর সঙ্গে কিন্তু অনেক কিছু জড়িত। এই যে অসুস্থ হলে, আমার সোনারপুরে একটা জায়গা জানা আছে, সেখানে আমার বাড়িতে যিনি কাজ করেন, তিনি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যেতে যতটা না আগ্রহী, তার থেকে তিনি বেশি আগ্রহী হয়ে যান সোনারপুরের সেই গুণিনের কাছে যেতে। কেননা সেই গুণিন নাকি তার সারা গায়ে কাদা মেখে দেয়, তাতে নাকি তার রোগ সারে। এটা কিন্তু সম্পূর্ণভাবে তার অশিক্ষা, তার অজ্ঞতা, এবং তার পরিবারের লোকের তাকে সঠিক পথে চালিত না করার যে ধ্যান ধারণা, তার থেকে এটা তৈরি হয়। এবং এর মধ্যে কোনো ধর্মের ছোঁয়া আছে বলে আমি মনে করি না। গোটা ব্যাপারটাই অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং কুসংস্কার। এটা কখনো ভালো দিকে মানুষকে চালিত করতে পারে না। গোপাল বাবু, আপনার কাছে জানতে চাইবো, তাহলে আপনারা এই কুসংস্কারের বিরুদ্ধে কেন প্রচারে নামেন না? কারণ আপনাদের মানুষদের তো খুব দরকার এই সমাজে মানুষকে শিক্ষিত করার জন্য। আমি এইটাই বলতে চাইছিলাম যে আমাদের সমাজে আজকে ওই শিক্ষা ব্যবস্থার কথা আমি তুলেছিলাম, তা আমাকে শিবপ্রিয় বাবু যেটা বললেন, এটা আমার খুবই মনে দাগ কাটছে। এই অশিক্ষা দূর করতে, যেটা আমি প্রথমেই বলেছি, যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই শিক্ষা মানে ঠিক ভাবে প্রয়োগের দরকার, আনার দরকার, যেটা আমাদের দেশে আজকে অভাব ঘটে গেছে। ভালো ধর্মগুরুরা যারা এসছেন আমাদের দেশে, কি কম ধর্মগুরুরা এসছেন ভালো ভালো, তারা রামকৃষ্ণ, বিবেকানন্দ, ভবা পাগলা, রাম ঠাকুর, দুর্গাপ্রসন্ন, অন্নদা ঠাকুর, কত যুগে যুগে লোকনাথ বাবা, কত মহাপুরুষরা যুগে যুগে আসেন, যুগ অবতার, কত লীলা করেন, পাতিয়া সংসার। তা এদের কথাগুলো, এদের বাণীগুলো যদি আমাদের শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এই অন্ধবিশ্বাস, অন্ধ জিনিসগুলো আসে না। এবং একটা আমাদের পাগল ঠাকুর একটা সুন্দর কথা বলছেন, পাষণ্ডের নিস্তার আছে ক্ষণকালে। পাষণ্ড যে ভগবানে বিশ্বাস করে না, তারও নিস্তার আছে ক্ষণকালে, কিন্তু ভণ্ডের নিস্তার নাই কোনো কালে। যে ভণ্ডামি করে, লোক দেখানো খুঁটিনাটি এই নয় রে সাধনা, ভাবের ঘরে চুরি করা চলবে না। তাই এই কথাগুলো যদি আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থায় আনা যায়, শিক্ষা ব্যবস্থা যদি স্কুল কলেজে নয়, বাড়িতে, স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বাড়ির মা বাবারা তো আছেই প্রথম, তারা শিক্ষাগুরু। তারপরে এই যে আমাদের সংবাদ মাধ্যমগুলো বা প্রচার মাধ্যমগুলো, খবরের কাগজগুলো, এর মাধ্যমে যদি আমরা এগুলো যদি প্রচার করতে পারি, তাহলে কিন্তু সমাজে এই ধরনের দুর্ঘটনা যেগুলো ঘটছে, শুধু মহাদেবের কাছে, শিবের কাছে মাথায় জল ঢাললেই যে আমার পুণ্য হবে তা নয়। পুণ্য হতে গেলে নিজের শিবকে ভেতরে জাগাতে হবে। যত খুঁজবি হারিয়ে যাবি, বই পুস্তক আর চণ্ডী গীতা, আত্মনির্ভর এই তো ঈশ্বর, খুলে দেখ তোর মনের খাতা। তো এই মনের খাতা খোলাবার জন্য যে জগতে যেতে হবে, এই জন্যই তো দেখুন মেডিটেশন ক্লাস আমি গত 26 বছর ধরে দক্ষিণেশ্বর মন্দিরে করে যাচ্ছি। এইগুলো নিজেকে জাগানো, আসলে অন্তরেই তোমার ভগবান আছে। সেই শিব মন্দিরে ছুটে গেলেই যে তুমি সেখানেই যে ভগবানকে পাবে তা নয়, তোমার অন্তরের ভগবানকে তুমি জাগালে তারপর শিব মন্দিরে গিয়ে মানুষের মনে পড়ে যায় ঈশ্বরের কথা, সেখানে যাই আমরা মন্দিরে গেলে যে ভগবানকে পাবো। এই শিব মন্দির থেকেই তো ফিরছিলেন ওই তীর্থযাত্রীরা, শিবের মাথায় জল ঢেলে কিন্তু তারা ফিরছিলেন। তাদের মধ্যে ভক্তির কিন্তু কোথাও খামতি ছিল না, কিন্তু কোন অধ্যতাটাতে কাজ করে যে তারা একটা চলন্ত ট্রেনকে থামাতে যায়, যার ফলে আজকের এই দুর্ঘটনাটা ঘটলো। এটাই তো বলতে চাইছি, এটাই অশিক্ষা। এটাই যদি আমাদের গোড়া থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আসতো,
তাহলে আজকে এই ধরনের দুর্ঘটনাগুলো এড়ানো যায়। আজকে না হোক, আগামী দিনে যাতে না ঘটে, তার জন্য আমরা নিশ্চয়ই সচেষ্ট হব। একদম। গোপালবাবু, আপনার কাছে যাব যে শুধুমাত্র কি মানুষের অশিক্ষা, গোপালবাবু বলছে, মাফ করবেন আমাকে, আমি শ্যামল বাবুর কাছে যাব, যে শুধুমাত্র কি অশিক্ষাটাকেই অস্ত্র করা হচ্ছে? কারণ শিক্ষিত সমাজেও কিন্তু এর প্রভাব যথেষ্ট দেখা যাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু কুসংস্কারের একটা প্রবলভাবে প্রভাব রয়েছে। তো খামতিটা ঠিক কোন জায়গায় রয়েছে? না, আপনি ঠিকই বলেছেন। আমি এই কথাটাই বলবো বলে বসে আছি। আমাদের সাংবাদিক বন্ধু কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং কিছু সংস্কারের কথা বলেছেন। ধরুন, একজন চিত্রশিল্পী ছবি আঁকছেন একটি বিশেষ তুলিতে, ঠিকই, তাতে কিছু ক্ষতি হচ্ছে না। কিন্তু আমি পাশাপাশি একটা কথা বলি, আমাদের সকলের শ্রদ্ধেয়া লীলা মজুমদার, তিনি একবার বলছেন যে তুমি এমন কিছু নিজের সম্পদ করে নিও না যেটা হারালে তুমি খুব দুঃখ পাবে। বলে তিনি যে কথাটা বলছেন যে আমি যখন লিখি, আমার 1 টাকা দামের কলম থাকে, 1.5 টাকা দামের কলম থাকে, 2 টাকা দামের কলম থাকে, টেবিলে একটা কলম যার কালি ঠিকমতো আসে, আমি সেই কলম দিয়ে লিখি। আমার কোনো বিশেষ, অনেক লেখকের আপনারা জানেন খুব প্রিয় কলম থাকে, যেমন তিনি তুলির কথা বললেন। আমাদের কথা হচ্ছে ভাবি প্রজন্মের কাছে, ছোট ছোট ছেলে মেয়েদের কাছে চিত্রশিল্পীর যে সংস্কারের উদাহরণের থেকে আমরা লীলা মজুমদারের উদাহরণটা বেশি করে বলবো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি একেবারেই একটা সত্যি কথা বলেছেন। ছোট্ট একটা উদাহরণ দিলেই আমরা বুঝবো। ধরুন, আজ থেকে বেশ কয়েক বছর আগে সিদ্ধিদাতা গণেশ দুগ্ধ পান করছিলেন, সে খবর আপনারা সকলেই দেখেছেন, যে শিশুরা দুধ খেতে পায় না, কিন্তু লাইন দিয়ে মানুষ লিটারের পর লিটার গণেশের তাকে দুধ খাওয়াচ্ছেন। এবং সেই সময় আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের এই কলকাতাতে উচ্চ আদালতের একজন বিচারপতি, তিনি অবসর নিয়েছেন, তিনি সূর্য যখন অস্তমিত যাচ্ছে তখন গঙ্গাবক্ষে নাভিমূলে দাঁড়িয়ে রূপুর চামচে পুণ্য অর্জনের জন্য সিদ্ধিদাতা গণেশকে দুগ্ধপান করাচ্ছেন। আর পাশাপাশি একটা সর্বভারতীয় এরকম আপনাদের মতোই দূরদর্শনের ইংরেজি মাধ্যম, তাতে আমরা দেখলাম যে দিল্লিতে একজন মানুষ, যিনি আসলে জুতো সেলাই করেন, যাকে চলতি কথায় আমরা মুচি বলি, তিনি নানা রকম জিনিসকে দুধ খাওয়াচ্ছেন। তিনি তার বিজ্ঞানটা জানেন না যে কেন তারা দুধ খাচ্ছে, কিন্তু তিনি এটা জানেন যে তার পেছনে একটা কিছু অন্তর্গত বিজ্ঞান আছে, তার সূত্র আছে, সেটা হয়তো তাকে পরে জেনে নিতে হবে। কাজেই প্রাতিষ্ঠানিক ডিগ্রি, সেটা অবশ্য গোপালবাবু স্পষ্টভাবে বলেওছেন যে প্রাতিষ্ঠানিক ডিগ্রি কিন্তু মানুষকে কুসংস্কার মুক্ত করে তোলে, এরকম মনে করবার কারণ নেই। আপনারা ভেবে দেখুন না, আজ থেকে কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যখন ফতোয়া দেওয়া হয়েছিল যে আমাদের দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে হাত দেখা, কুস্তি, ঠিকুজি এগুলো পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে, কে করেছিলেন? মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী যিনি ছিলেন, তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন। আমরা তার নামটা বলছি না, অনেকেই বুঝতে পারবেন কোন সময় হয়েছে, কে ছিলেন। কাজেই একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক সেই বিশ্ববিদ্যালয়ের, যেই বিশ্ববিদ্যালয়ে মেঘনাথ সাহার মতো মানুষ একসময় পড়িয়েছেন, সেখান থেকেই তো একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক একই কথা বলছেন যে ভারতবর্ষের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে হাত দেখা, কুস্তি, ঠিকুজি এগুলো শেখানো হোক। কাজেই প্রাতিষ্ঠানিক এবং প্রথাগত ডিগ্রির সঙ্গে কুসংস্কার মুক্ত হওয়া বা সংস্কারাচ্ছন্ন হওয়া, সংস্কারাচ্ছন্ন আমি বলতে চাইছি না, কুসংস্কারাচ্ছন্ন হওয়া, সেগুলো সবসময় নির্ভর করে না। যেই জন্য আমি গোড়াতে বলেছিলাম আসল বিষয় হচ্ছে সংস্কৃতি। রবীন্দ্রনাথ, সকলেই জানেন, বিশ্ব পরিচয় যখন তিনি লিখলেন, সত্যেন্দ্রনাথ বসুকে তিনি উৎসর্গ করলেন এবং ভূমিকাতে লিখছেন যে আমাদের বিজ্ঞান পড়া উচিত এই জন্য, দুটো কারণে, যে আমাদের ক্রমাগত সতর্ক হতে হবে, আমি যা বলবো, আমি যা আচরণ করব, আমাকে খেয়াল রাখতে হবে যে মানুষ তার জবাবদিহি চাইবে। আর দ্বিতীয় কথা, চমৎকার শব্দবন্ধ তিনি ব্যবহার করেছিলেন যে বিজ্ঞান যদি আমরা শিখি তাহলে ক্রমাগত মানুষ মোহমুগ্ধতা থেকে মোহমুক্ততার দিকে যাবে। এই যে মোহমুগ্ধতা মানে অন্ধভাবে বিশ্বাস করা, কোনো প্রশ্ন করব না, কিছু যা দেখবো তাই বিশ্বাস করব, কার্যকারণ সম্পর্ক খুঁজব না, এই মোহমুগ্ধতার জায়গা থেকে তিনি বলছেন যে সত্যি সত্যি যদি বিজ্ঞানে অভ্যস্ত হয়ে উঠতে পারেন কেউ, কার্যকারণ সম্পর্কে অভ্যস্ত হয়ে উঠতে পারেন, তাহলে তিনি মোহমুক্ততার দিকে যেতে পারবেন। আমি একটা বিষয় আপনাদের কাছে জানতে চাইবো, একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো, যে আমাদের রাজ্যে ম্যাজিক রেমেডি অ্যাক্ট প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনিক তৎপরতা কতটা লক্ষ্য করছেন আপনারা?
না, শুধু ম্যাজিক তো খারাপ কিছু না। ইন্দ্রজাল আমাদের পিসি সরকার জুনিয়র তো ম্যাজিক দেখাচ্ছেন, এবং আপনারা যারা পিসি সরকার জুনিয়রের ম্যাজিক দেখেছেন, আপনারা অনেকে হয়তো জানেন কিনা জানি না, তিনি আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আজীবন সদস্য, এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নানা কর্মশালায়, কুসংস্কার বিরোধী কর্মশালায় তিনি উপদেশক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু আমরা তো ইন্দ্রজালের কথা বলছি না, আমরা বলছি ব্ল্যাক ম্যাজিকের কথা। আমি বলছি, কাজেই তাহলে ব্ল্যাক ম্যাজিক হলে আলাদা, নিশ্চয়ই ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে। এবং এই আজকে যে আপনারা এই আলোচনা সভার আয়োজন করেছেন, আমি বিশেষ করে শুরুতেই আপনাদের ধন্যবাদ জানানো উচিত ছিল আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। কেন আমরা আলোচনা সভার আয়োজনটা আজকে করেছি? কারণ গতকাল আমরা দেখেছি যে পুনেতে নরেন্দ্র দাভোয়াল, যিনি চিকিৎসক ছিলেন, 10 বছর চিকিৎসা করেছেন, তিনি মহারাষ্ট্রে গত কয়েক বছর ধরে এন্টি সুপারস্টিশন অ্যাক্ট এবং ব্ল্যাক ম্যাজিক রেমেডি অ্যাক্ট চালু করতে গিয়েছিলেন, এবং ওনার জন্য ওই বিলটাও এসেছে বিধানসভায়। ওই জায়গাটাতে আমি জানতে চাইছি যে আমাদের রাজ্যে প্রশাসনিক তৎপরতা ঠিক কতটা? না, দেখুন, সংস্কার কুসংস্কারের ছবিটা তো বুঝতেই পারেন, এটা আমাদের রাজ্য আর আমাদের প্রতিবেশী রাজ্য এরকম ভাবে আলাদা করা যায় না, সবই এক। অনেক বিষয় আপনারা আলাদা করে রাজ্যের বৈশিষ্ট্য হিসেবে বলতে পারেন, এগুলোতে মেলানো যায় না। কিন্তু অনেক বিষয় মেলানো যায় না। এটা হচ্ছে শুধু সর্বভারতীয় বিষয় নয়, এটা আন্তর্জাতিক বিষয়। হ্যাঁ, ধরুন কার্ল সাগান বলুন, রিচার্ড ডকিন্স বলুন, এই যে মানুষগুলো তারা লড়াই করছেন কুসংস্কারের বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে, স্টিফেন হকিং বলুন, তারা লড়াই করছেন পৃথিবী জুড়ে। কাজেই এই কুসংস্কারের চেহারা এবং সংস্কারের চেহারা সেটা মাত্র ছোট একটা ভৌগোলিক খণ্ডে কোথাও সীমাবদ্ধ নয়। তবে হ্যাঁ, একটা কথা বলে আমি শেষ করছি, সেটা আপনারা নিশ্চয়ই আপনাদেরও অভিজ্ঞতায় আছে, যে 1980 সালের ফেব্রুয়ারিতে যখন সূর্যগ্রহণ হয়েছিল, তখন অঘোষিত বন্ধ ঘোষণা হয়ে গিয়েছিল এই রাজ্যে, এবং সত্যজিৎ রায় মশাইয়ের পথের পাঁচালী কেটে কেটে দেখানো হলো। এবং আমি পরে দেখলাম যে তিনি তথ্যমন্ত্রকে একটা কঠোর ভাষায় প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন যে তার অনুমতি না নিয়ে সেই কাণ্ড কেন করা হয়েছিল। কিন্তু 1995 সালে অক্টোবর মাসে যখন সূর্যগ্রহণ হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের সংগঠনের পক্ষ থেকেও রাজ্যের 19টি জেলায় লক্ষ লক্ষ মানুষকে আমরা শিবির করে কিন্তু সেই পূর্ণ সূর্যগ্রহণ দেখিয়েছি, সাবধানতা অবলম্বন করে তারা দেখেছেন। প্রথমবার পারলেন না কেন? আমার একটা প্রশ্ন, আমি সেই কথারই উত্তর দিচ্ছি। সেই জন্যই তো এই যে আপনারা অনুষ্ঠানটা করছেন কেন, ধরুন উল্টো করে যদি প্রশ্ন এই জায়গাগুলো বিজ্ঞান চেতনা যাতে কিছু শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে যায়, সেই ঘটনাই ঘটেছিল। ধরুন আমার মত, আপনি যে প্রশ্নটা আজকে করলেন, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনাকে বলি 1980 সালে আমি আমার ছাত্রাবাসে বসে আমি অন্ধকার ঘরে দেখছি, এবং আমি অনেক পরে জানবার চেষ্টা করেছি। তারপরে আমি দেখলাম আমাদের শ্রদ্ধেয় অশোক মিত্র মশাই তার আপিলা চাপিলাতে লিখছেন এক জায়গায়, যে তিনি তখন অর্থমন্ত্রী ছিলেন, এবং তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মশাই তিনি কিন্তু বলছিলেন মন্ত্রিসভার বৈঠকে যে আমাদের সূর্যগ্রহণ সাবধানতা বিজ্ঞান মেনে দেখা উচিত। কিন্তু তিনি নাম উল্লেখ করেননি অশোক মিত্র মশাই, কিন্তু তিনি বললেন যে একটি ছোট রাজনৈতিক দলের একজন মানুষ বললেন যে দেখুন, আমরা সবে 77 সালে সরকারে এসেছি, যদি একটা বড় বিপদ ঘটে যায় কে সামলাবে? তখন অনেক ভাবনা চিন্তা করে জ্যোতি বসু বললেন যে ঠিক আছে, তাহলে আপনারা ইয়ে করুন। কিন্তু ঠিক আছে শ্যামল বাবু, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা আসবো, এই বিষয়গুলো প্রশাসনিক দিকটাও আমরা খতিয়ে দেখব, এছাড়া আরো গুরুত্বপূর্ণ দিকগুলোর দিকে আমরা আলোকপাত করব। তবে এখন রণক্ষেত্রে নিয়ে নেবো একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। রণক্ষেত্র নিয়ে, আর আজকে আমরা আলোচনা করছি সংস্কার ও কুসংস্কার নিয়ে। ঠিক কি কি কারণে সংস্কার থেকে মানুষ কুসংস্কারের দিকে পা দেয়, সেই বিষয়গুলোই আমাদের আলোচনায় উঠে আসছে। গোপালবাবু, প্রথমে আপনার কাছে যাব। আমাদের আলোচনা প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করা হলো যে মহারাষ্ট্রে যে কুসংস্কার বিরোধী ছিলেন নরেন্দ্র দাভোলকর, তাকে খুন করা হয় গতকালই। আপনার কি মনে হয় এই ধরনের একটা ঘটনার মধ্যে দিয়ে কি একটা সাংঘাতিক ইঙ্গিত দেয়া হলো যে কুসংস্কারকে বাঁচিয়ে রাখতেই চাইছে কিছু মানুষ, যার জন্য আজকের এই খুন? নিশ্চয়ই এটা কখনোই কথা মানে সমর্থন করা যায় না, যেটা কুসংস্কার একটা খারাপ জিনিস। যে সাধারণত যারা একটু বোঝে, যারা শিক্ষিত শ্রেণী বা একটু শিক্ষা পেয়েছে, শিক্ষিত মানে একাডেমিক শিক্ষার কথা বলছি না,
মানে সাধারণ লোক শিক্ষা যারা পেয়েছে, সাধারণ কমন সেন্স যাদের আছে, তারা কখনোই এই জিনিসটাকে সমর্থন করবে না। এটা কখনোই মানে আমাদের কাছে এটাতে মানে এক কথায় নিন্দনীয়। এতে ওই একটা কথাই আমি আবার ঘুরে ফিরে আসছি, যেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা সেভাবে আমরা এগোতে পারিনি, যার জন্য আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। শুধুমাত্র তো শিক্ষা ব্যবস্থা নয় গোপালবাবু, কারণ আজকে যে এই নরেন্দ্র দাভাকালের খুনের ঘটনাটা, তাহলে তো একটা সাংঘাতিক একটা বার্তা দেওয়া হচ্ছে গোটা সমাজের কাছে যে কুসংস্কার বিরোধিতায় নাম নেই, তোমাকে এরকম ভাবে মরতে হবে, এরকম তো একটা বার্তা ছুড়ে দেওয়া হলো আজকের এই খুন, দাভালকারের এই মৃত্যু। এটা আমি এই নিয়ে কি আমি সলিউশন দেবো আমি তো চিন্তা করতে পারছি না, এর কোনো সলিউশন এখন ভাবতে পারছি না। এর একটাই সলিউশন করতে পারি, দেশে এই জিনিসটার বিরুদ্ধে যারা সংস্কার ধর্মী তারা এক বাক্যে তারা এগিয়ে আসুক যে এই জিনিসটা করা ঠিক নয়, বা যেভাবে হোক সেটাকে নানান ভাবে সংবাদ মাধ্যমের মাধ্যমেই হোক, সরকারি প্রচার ব্যবস্থা